নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির 16তম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। কথায় আছে মাটি বোবা, কিন্তু কলকাতার মাটি বোধ করি কথা কয়। বোধ করি তার মূল বনেদে অনন্তকালের সহস্র স্তরের ঐতিহ্য নেই বলেই প্রকৃতিতে তার উঠতি বয়সের মেয়ের চপলতা আর মুখরতা। সেই মুখরতার ঝাপটায় সে মুখকে বাচাল করে তুলতে পারে। তাই কলকাতার বাসিন্দারা কিছু না শিখেও পণ্ডিত, কিছু না বুঝেও বোদ্ধা। সত্য বলে এ নাকি শুধু কলকাতার হাওয়াই নয়, কলের জলের গুণ। তা হতেও পারে। আদি অনন্তকাল তো লোকে পৃথিবীর গহ্বর থেকেই আঁচলা ভরে নিয়ে তৃষ্ণা নিবারণ করেছে, জীবনযাত্রার প্রয়োজন মিটিয়েছে। যেখানে সে গহ্বর আছে ভালোই, যেখানে নেই সেখানে কোদাল চালিয়ে গহ্বর খুঁড়েছে। তারপর তার কাছে এসেছে ঘট নিয়ে, কলসি নিয়ে, ভরে নিয়ে গেছে অসময়ের জন্যে। কে কবে মাটির নিচে নল চালিয়ে জলকে হাতের মুঠে পৌঁছে দিয়ে তাকে হুকুমের চাকর বানিয়ে ফেলবার কল গড়তে শিখেছিল? শেখেনি, কলকাতা শিখে ফেলেছে। জল হেন দুর্লভ বস্তু কল মোচড় দিয়েই তাকে আদায় করছে। এ কিরকম তাজ্জব! এই জলের বিশেষ গুণ শরীরে বর্তাবে বই কি। আর কিছু না হোক কলের জলটা সাহসের যোগানদার। নইলে আর নবকুমারীর সাহস হয় ভবতোষ মাস্টারকে মুখের উপর বলতে, আমরা আপনাকে ত্যাগ করলাম মাস্টারমশাই, ভবিষ্যতে আপনি আর আমাদের বাড়িতে মাথা গলাতে আসবেন না। বলেছে সে খবরটা নবকুমার নিজে গিয়েই পৌঁছে দিল নিতাইকে। বলল, রেখে রেখে বললাম না বুঝলি, আচ্ছা করে শুনিয়ে দিলাম। যখন মান্যের ছিলেন তখন মান্য করেছি, এখন উনি যদি মান্যের মর্যাদা নিজে ঘুচিয়ে গালে মুখে চুনকালি লেপেন, মান্য রাখবার দায় আমার নয়। এই বুড়ো বয়সে উনি যদি ধর্ম খোয়াতে পারেন, মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সবই খোয়াতে হবে। ছি ছি, কি করে যে এই দুর্মতি হলো মাস্টারের, ভেবে কুল কিনারা পাচ্ছি না। বিদেশ বিভূই জায়গায় একটা অভিভাবকের মতো ছিলেন, সেটা ঘুচল। নিতাই একটু পরিতৃপ্তির হাসি এসে বলে, সম্পর্ক আর রাখবি না তাহলে? খেপেছিস? উনি তো পতিত, পতিতের সঙ্গে আর সম্পর্ক কি? না, নিতাইকে পতিত বলে ত্যাগ করেনি নবকুমার। প্রতিদিন ওর মেশে ধর্ণা দিয়ে দিয়ে আর হাতে পায়ে ধরে বলে, এবং শেষ অবধি ভবতোষ মাস্টারের পরামর্শ মতো সত্যকে দিয়ে বলিয়ে সুরাহার পথে এনেছে তাকে। অবশ্যই সেও হয়ে গেল অনেক দিন। নবকুমারের বড় ছেলে, যার ভালো নাম নাকি সাধন কুমার, সে তখন 4th ক্লাসে পড়তো, আর এখন সে এন্ট্রেন্স পাশের পড়া পড়ছে। সত্য বলেছে জলপানি নেওয়া চাই, বলেছে জলপানি নিয়ে পাশ করতে না পারলে সত্যর জীবনের সাধনায় মিথ্যে। গাঁয়ের ছেলেরা 5 মাইল রাস্তা ভেঙে জেলা স্কুলে পড়ে পড়ে যেটুকু করছে, সত্যর সাধন কুমারও যদি এতখানি সুযোগ সুবিধে পেয়েও সেটুকু করে, কি হলো সত্যর এই যুদ্ধে আর এই বলক্ষয়? অবশ্যই শুধু জলপানি পাওয়াটাই শেষ কথা নয়, মানুষের মতো মানুষ হতে হবে সত্যর ছেলেদের। কিন্তু লেখাপড়ার মুখোজ্জ্বলটা তো তার প্রথম সোপান। তা ছেলেটা মুখ রাখবে বলে মনে হয়, অন্তত ওর মাস্টার তো তাই বলে। নগদ মাস মাস 10-10 টাকা নিয়ে যে মাস্টার পুষছে নবকুমার। কিন্তু নবকুমারের মাস্টার যে এভাবে নবকুমারের মুখ পোড়াবেন, সে কথা কে কবে ভেবেছিল? স্বস্তি জিনিসটা কি এতই দুর্লভ? সেই কতদিন তো গেল নিতাইয়ের দুর্মতির গ্লানিতে। কত হাঁটাহাঁটি করতে হয়েছে তার মেশে, কত কাকুতি মিনতি করতে হয়েছে তার কাছে।
হেসে উড়িয়েছে নিতাই, জ্বালা ভরা তিক্ত হাসি। বলেছে, আমাদের মতন একা অখাদ্যে অবেদ্যের জন্যে আবার ভাবনা। রইলাম কি উচ্ছন্নে গেলাম, ত্রিভুবনে কার কি এসে গেল তাতে? বেশ আছি, খাচ্ছি টাচ্ছি, রঙিন নেশা নিয়ে পড়ে আছি। তোমরা বাবা গুড বয়, দামি মাল, জগতে তোমাদের দরকার আছে, তোমরা ভালো হওগে। কিন্তু এই এক জায়গায় নবকুমার হাল ছাড়া হয়নি, দৃঢ় থেকেছে। নিতাইকে সুপথে আনতেই হবে। শেষ পর্যন্ত ভবতোষ মাস্টারের নির্দেশ মতো সত্যর কাছে নিতাইকে টেনে এনে হাজির করেছিল নবকুমার। বলেছিল, নাও এবার মোকাবিলা করে দেওরের সঙ্গে, বাজাও সংসারের দাম আছে কি নেই। সত্যর তখন শঙ্করীর ব্যাপারে মন প্রাণ ভালো নয়, তাই থমথমে মুখে বলেছিল, দাম আছে কি নেই সে কথা আমি বোঝাবো? নবকুমার মাথা চুলকে বলে, ও তো তাই বলছে, মানে বলছে ও উচ্ছন্নে গেলে কারোর কিছু এসে যাবে না। হঠাৎ স্পষ্ট করে চোখ তুলে তাকিয়েছিল সত্য নিতাইয়ের দিকে। বলেছিল, কারোর কিছু এসে যাবে না সেটা জেনে ফেলেছ? সব জানতা তুমি? নিতাই সেই দৃষ্টির সামনে মাথা নিচু করেছিল। সত্য তীব্রস্বরে বলে উঠেছিল, আমি বলছি আমার এসে যাবে, মানবে সে কথা? নবকুমার এই তীব্রতার মানে খুঁজে পায়নি, ঘাবড়ে গিয়েছিল। ওর ধারণা ছিল সত্য কাকুতি মিনতি করবে, দিব্যি লেশা দেবে, কিন্তু কই, তেমন কিছু তো দেখা গেল না। ধমকি কি দিল? মনে হচ্ছে না তা। অথচ কথাটাতে জোরালো তাতে সন্দেহ নেই। আবার তেমনি জোরালো সুরেই বলল সত্য, আমি বলছি তোমার ভালো হতে হবে, সভ্য ভব্য ভদ্রলোক হতে হবে। মানুষ যে বনের জন্তু জানোয়ার নয় সেটা মনে রাখতে হবে। অফিসে ছুটি নাও 10 দিন, দেশে যাও, বউ নিয়ে এসো, আমি এখানে বাসার ব্যবস্থা করে রাখছি। বউ? বাসা? নিতাই আস্তে আস্তে মাথা নাড়ে। সে অসম্ভব। অসম্ভব কেন? অসম্ভবটা কিসে? বাড়িতে রাজি হবে না? কে রাজি হবে না? তোমার বউ? সত্যস্বর তীব্র, না মানে একরকম তাই। নিতাই মলিন স্বরে বলে, মামা মামি রাজি হবে না, কাজে কাজেই সেও? এ তো দেখছি আচ্ছা স্বার্থপর মেয়ে। স্বার্থপর? নিতাই আকাশ থেকে পড়ে। যেখানে পরার্থপরতার চরম পরাকাষ্ঠা সেখানে কিনা স্বার্থপরতার অপবাদ। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না বৌঠান। সঙ্গে সঙ্গে নবকুমারও বলে, তাই তো, এ কথাটা তোমার আবল তাবল হলো পরে বউ। বুদ্ধি খরচ করলে বুঝতে আবল তাবল নয়। বলি, ওপরওয়ালাদের গোড়ে গোড় যে দেবে বউ, সে কি ছেদ্দার না ভালোবাসার? বোঝাও তুমি আমায়। স্বামীর থেকে বেশি ভালোবাসে তাদের? স্বামীর কাছ থেকে স্বামীকে রেঁধে বেড়ে খাইয়ে যত্ন করে যে পরিতৃপ্তি পাবে, তার থেকে বেশি পরিতৃপ্তি পাচ্ছে তেনাদের যত্ন করে? হক কথা বলো। প্রশ্নটা নিতাইকে, তবে উত্তর দেয় নবকুমার। বলে, আহা, এটা আবার কথা নাকি? বাসায় আসতে চাইলে লোক নিন্দে নেই? 5 জনে মন্দ বলবে না? তোমার মতন, হ্যাঁ আমার মতন ডাকাত আর কে আছে? সে যাক, অনেক দিনের পুরনো কথা ওটা। বলি, 5 জনে আমায় একটু মন্দ বলবে, এই বয়স আমি হেন বস্তুকে ভাসিয়ে দেব, হোটেলের ভাতে ছেড়ে দিয়ে শরীর স্বাস্থ্য ঘোচাবো তার, উচ্ছন্নতার পথে যেতে দেব তাকে? এটা স্বার্থপরতা নয়? 5 জনে মন্দ বলতে কি আমার গায়ে ফোসকা পড়বে? কাজটা যে মন্দ নয় সেটা আমার অন্তরাত্মা বুঝবে না? সে তো আমার মাজা মানুষ, কি নিয়ে আছে শুনি? উদয়াস্ত জগতের যাবতীয় ওঁচা কাজ নিয়ে পড়ে আছে, তার বিনিময়ে লোকে সুখ্যাতি করছে। এ কি একটা মনীষীর জীবন? আমি তোমায় বলছি ঠাকুরপো, যদি নিজের হিত চাও বউকে নিজের কাছে এনে রাখো, বাসা আমি দেখছি। হঠাৎ আরো একদিনের মতো নিতাই একটা কাজ করে বসে। হেঁট হয়ে সত্যর 2 পায়ে হাত দিয়ে সে হাত মাথায় ঠেকিয়ে বলে, নিজের হিত অহিত আমি বুঝি না বৌঠান, বুঝি শুধু আপনাকে। আপনি যদি হুকুম করেন
তাহলেই হ্যাঁ, হুকুমই করছি আমি। সত্য দৃঢ় স্বরে বলে, হুকুম করছি মানুষের মতো ঘর সংসার করো, অলিক স্বপ্ন নিয়ে মাথা ঘামিও না। নিতাই চলে যায়। সত্য চলে যায় নিজের কাজে। নবকুমার বোকার মতো দাঁড়িয়ে থাকে ফ্যাল ফেলিয়ে। প্রকৃত ঘটনা যে কি ঘটলো তা যেন অনুধাবন করতেই পারছে না। অথচ ওর চোখের ওপরই এমন একটা কিছু ঘটলো যেটা ঠিক সচরাচরের নয়। এ বোধহয় আসে। সত্য আর নিতাই যে ঊর্ধ্বভাষী অন্য আর এক ভাষায় কথা বলল। অথচ সত্যকে এখন জিজ্ঞাসা করে ব্যস্ত করাও চলে না। শঙ্করের কীর্তিতে সত্য নিতান্তই মনমরা এখন। সত্যি, শঙ্করী যে সত্যর সঙ্গে এত বড় শত্রুতা সাধবে, এ কি সত্য স্বপ্নেও ভেবেছিল? এ যেন পূর্বজন্মের শত্রুতার ঋণ শোধ করে গেল শঙ্করী। নইলে চিরদিনের হারিয়ে যাওয়া মানুষটা একদিনের তরে মনের কোণেও যাকে আনেনি, সে হঠাৎ এমন আচমকা দেখাই বা দেবে কেন? চেনাই বা করবে কেন? কত সুখে কাটছিল সেও। হঠাৎ যেন শঙ্করী তার সেই সুখের প্রাণে একটা ছুরির আঘাত টেনে ক্ষত করে দিয়ে গেল। সেই যে গল্প আছে, কবর থেকে প্রেতাত্মা উঠে এসে মানুষের যন্ত্রণা দেয়, সেই প্রেতাত্মার মতোই করল শঙ্করী। কি করেছিল সত্য তার কাছে যে এই দাগা দিয়ে গেল সত্যকে? বাবাকে চিঠি লিখেছিল সেও, শঙ্করীকে পাওয়ার খবর জানিয়ে। বাবা কি বললেন না বললেন জানতে সেই চিঠির জবাব আসার আগেই নতুন খবর ঘটালো শঙ্কর। 2 দিনও তর সইল না তার। এ যেন সত্যি সত্যকে ধরলো আর ধরালো, অস্তরখানা সানিয়ে তুলে বসিয়ে দিল সত্যর বুকের মাঝখানে। এই দীর্ঘকাল ধরে শত লাঞ্ছনা আর শত ধিক্কারের ভাত খেয়ে খেয়ে যে প্রাণটা পুষে রেখেছিল শঙ্করী, একদিন সত্যর কাছে ভালোবাসার ভাত খেয়ে হেলায় বিসর্জন দিল সেই প্রাণটাকে। এর চাইতে ভয়ঙ্কর নিষ্ঠুরতার কি আছে? খবরটা শুনেই সত্যর মাথায় হাত দিয়ে বসে পড়েই সে কথা বলেছিল, জানতাম, চিরকেলে পাশানো মেয়ে মানুষ এত বড় নিষ্ঠুর। ওহ! তারপর ডাক ছেড়ে বলে উঠেছিল, ওগো বউ, কুক্ষণে আমার সঙ্গে দেখা হয়েছিল তোমার। কুক্ষণে আমি বলেছিলাম তোমার মেয়েটার ভার নেব। কেন মরতে বললাম গো? না বললে তো তুমি এমন ভাবে দায়মুক্ত হতে পারতে না। তা কথাটা তো ভুল নয়। সুহাসের দায়েই তো এ যাবৎকাল অত বড় গ্লানির জীবন বয়ে বেড়াচ্ছিল শঙ্করী। সেই দায় থেকে মুক্ত হলো বলেই তো, নাকি এ শুধু সাময়িক উত্তেজনার ফল? মেয়ে যখন মায়ের সঙ্গে কোদল করে বলে বসেছিল, আমি যখন এতই গলার পাথর তোমার, সেই পাথর সরিয়ে দিয়ে যাব, তখন কি শঙ্করীর মুখে একটা ক্রুদ্ধ আক্রোশের তীব্র হাসি ফুটে উঠেছিল? ভেবেছিল কি বটে, চিরকাল আমি শুধু জব্দ হব তোমার কাছে? পাপের প্রায়শ্চিত্তির আর হচ্ছে না আমার? জন্ম অবধি জব্দ করে রেখেছো তুমি আমাকে, আবার মরে জব্দ করতে চাও? আচ্ছা দেখো এবার কে কাকে জব্দ করে। কে জানে কোন কথাটা সত্যি? ঠান্ডা মাথায় ভেবে চিনতে দীর্ঘকালের পরিকল্পনাকে রূপ দিয়েছিল শঙ্করী, নাকি ক্ষণিক মুহূর্তের অসতর্কতায় কুলে এসে ওঠা নৌকোখানি ডুবিয়ে বসেছিল? না, প্রকৃত কথা কেউ জানে না। আত্মহত্যা করার আগে সে এইটুকু লিখে রেখে যেতে হয়, আমার মরার জন্য কেউ দায়ী নয়, সেটুকুও জানত না শঙ্করী। অথবা সে রেওয়াজ তখনও চালু হয়নি। লিখতে ওরা শেখেনি বলেই হয়তো চালু হয়নি তাই রাত পোয়াতেই দত্তদের বাড়ির অন্দরে হৈ হৈ উঠল। রাতে রান্নাঘরের পাশের ঘরের আড়ায় দড়ি বেঁধে ঝুলে মরেছে পান সাচুরি বামুন দিদি। ওমা, কেন গো, কি দুঃখে? এই যে কাল আহ্লাদের সাগরে ভাসছিল, দেশের লোকের সন্ধান খবর পেয়ে তাদের কাছে আদরের ভাত খেয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবেই তো বলেছিল দেশের লোক চিরকালের চেনা জানা ছাড়ছে না, মেয়েটার শুদ্ধ ভার নেবে বলেছে। এই সুযোগ ছাড়তে পারতো না মা। অনেকদিন তো
দাসীবৃত্তি করলাম। কালীতলায় নাকি পরিচয় হয়েছিল, কিন্তু মানুষটা আর কেউ না, দত্তদের 7 নম্বর বাড়ির সেই অহংকারী ভাড়াটে। তার কাছেই আশ্রয়ের আশ্বাস পেয়েছিল সে। চলেই যেত, তবে দিনক্ষণের ছুতো দেখিয়ে বলেছিল, চৈত পৌষ ভাদ্র এই 3 মাসে পোষা বেড়ালকেও বিদায় দিতে নেই মা, দিলে গৃহস্থর অকল্যাণ হয়। এতদিন নেমক খেলাম, অকল্যাণ করব না তোমার, এই মাসটা আর যাব না। হঠাৎ সেই সদ্বুদ্ধি কি করে বিনষ্ট হলো শঙ্করীর? কি করে বিস্মিত হলো সে নিমকের ঋণ? তাই অদিনে অক্ষণে গেরস্থের অকল্যাণ ঘটিয়ে চিরদিনের মতো বিদায় হয়ে গেল। হই হই হলো, তবে নাকি বড় মানুষের অন্দরে আর দিন দুঃখী চাকরানি বিধবার প্রাণ। তা সে হই হই ফুটলো আর মরল। থানা পুলিশ তো দূরের কথা, বৈঠকখানার কর্তারাও সবাই টের পেল কিনা পেলেন, অন্তত টের পেয়েছে এই লক্ষণ প্রকাশ পেল না তাদের আচরণে। গড়গড়ার একটানা শব্দটা একবার হয়তো একটু ছন্দপতন হলো, গলা থেকে একবার হয়তো একটু টঙ্কার উঠল, তার বেশি নয়। দত্তদের খিড়কি দরজা দিয়ে বার হয়ে গেল শঙ্করের মৃতদেহ। নিজের দরজায় কাঠ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সত্য। যখন চলে গেল চোখ ছাড়া হয়ে গেল, হাত দুটো একবার তুলে নমস্কার করে মনে মনে বলল, এত পতনেও ভেতরে ভেতরে তুই খারাপ তেজি ছিলি বউ, বুঝতে পারছি। তাই ছোট ননদের করুণার আশ্রয়ে থাকতে আর রইলি না। সবাই শুধোচ্ছে কারণ কারণ, হারে হারে বুঝছি আমিই কারণ। কি করব, আমার নিয়তি, ভগবান যাকে যার নিমিত্তি করেন। ঠিক এই সময় ও বাড়ি থেকে একজন দাসী ডাকতে এলো সত্যকে। বড় গিন্নিমা ডাকছেন। সত্য বিরক্তি করলো না, হয়তো এই ডাকটির প্রতীক্ষাই করছিল। অবশ্য ডেকে ওকে সন্দেশ খাওয়াবেন দত্তগিন্নি এমন আশা করার হেতুও ছিল না। তবে এটাও ভাবেনি সত্য, ভাবেনি ন ভূত ন ভবিষ্যৎ করে গাল পারবেন তিনি তার 7 নম্বরে প্রজার বউকে। একবার যেন পুলিশেরও ভয় দেখালেন, কারণ 10 ধর্মে সাক্ষী দেবে সত্যর পরামর্শতেই হঠাৎ সাদাসিধে ভালো মানুষটা কেমন বিগড়ে গেছিল। তুমিই ওর মৃত্যুর কারণ, নইলে ব্যস্ত ছিল এ যাবৎ, বললেন দত্তগিন্নি। সত্য মাথা নিচু করে সব অভিযোগ মেনে নিয়ে শুধু বলল, যা হবার তা তো হয়েই গেল, মেয়েটাকে আমায় দিন। তোমায় দেব মেয়েটাকে? অমন একটা রূপবতী উঠতি বয়সের মেয়েকে আমি এক কথায় বিলিয়ে দেব? এত বোকা নন দত্তগিন্নি। ও জিনিস হলো হাতের একটা হাতিয়ার, ওকে দিয়ে সময়ে অসময়ে কত কাজ হাসিল হতে পারে, কত কাজে লাগতে পারে। তাই ভুরু কুচকে বললেন তিনি, তোমায় দেব মানে? তুমি কি ওর আর ওছি? আমার সংসারে থাকবেও, যেমন ওর মা ছিল। সত্য মুখ তুলে প্রশ্ন করে, পান সাজনির চাকরানি হয়ে? দত্তগিন্নি কালী মুখে কঠিন গলায় বলে, তা চাকরানির মেয়ে চাকরানি হবে না তো কি রাজরানী হবে? তবে কি না আমার ঘরের পুরুষ পেটা ছেলেদের দয়ার শরীর, নজরে পড়তে পারলে তাও হওয়া অবশ্যই নয়। এই বিষাক্ত হুলটা যে দত্তগিন্নি জেনে বুঝে ইচ্ছে করে ফোটালেন, তাতে আর সন্দেহ কি? আসল কথা, শঙ্করীর মরণটার জন্য আগা গোড়া সত্যকে দায়ী করে বসে আছেন তিনি। কিনা জানি মন্তর কানে দিলে আর জলজান্ত ভালো ঝিটা তার কর্পূরের মতো উবে গেল। এরপর আবার তার মেয়েকে দাবি করতে আসছো? ওরে আমার কে রে? তোমার অহংকার ভাঙবার দিন এবার এসেছে আমার। বুঝেছি তোমার ভেতরের শ্বাস। তুই সুহাসের মা, তোমার দেশের লোক, কোনো না আত্মীয়ই। তুমি তবে সে এই পদেরই লোক, মুখে অহংকার দেখিয়ে আমার সঙ্গে টেক্কা? সত্যবতী দত্তগিন্নির মনের কথা বোধ করে মুখের ভাষা থেকেই আবিষ্কার করে ফেলে। তাই বিচলিত হব না প্রতিজ্ঞা করেই বলে, তাহলে তো সুবিধেই। আপনাদের ঘরের পুরুষদের যখন এত দয়ার শরীর, তখন আর ওর কি গতি হবে ভেবে কাতর হই কেন? সদ্গতি হবে মনে হচ্ছে। দত্তগিন্নি ভুরু কুচকে বললেন, কি বললে? ওই তো বললাম। সদ্গতির কথা কি বললে? ওই তো বললাম, যদি বুঝতে না পেরে থাকেন
তবে বোঝাতে পারবো না, পরে বুঝবেন। আচ্ছা, তাহলে যেতে অনুমতি দিন। দত্তগিন্নি আবার নিজ মূর্তি ধরলেন, বললেন, তোমায় আমি পুলিশে দিতে পারি জানো? বলতে পারি আমার লোক তোমার প্ররোচনায় মরেছে। সত্য মৃদু হেসে বলে, তবে সেই চেষ্টাই করুন, কিন্তু আপাতত আপনাদের কোন দাসী কি ছোট ছেলেকে আমার সঙ্গে দিন, দেখিয়ে দেবে কোথায় আপনাদের বৈঠকখানা। বৈঠকখানা দেখিয়ে দেবে? বৈঠকখানায় যাবে তুমি? তোমার মতলবখানা কি তা বলতো? দয়ার মানুষের কাছে একটু ভিক্ষে চাইব, বামুনের মেয়ে, তাতে দোষ নেই। এই তো, আচ্ছা জাহাবাজ মাগি। দত্তগিন্নি তীরে খাট থেকে উঠে দুম দুম করে মাটিতে নেমে আসেন, বলেন, তোমার রীতিনীতি তো ভালো দেখছি না। বৈঠকখানার বাড়িতে গিয়ে পুরুষদের কাছে কি ছলাখলা করতে যাবে শুনি? বলি, একটু লাজ লাগবে না? সত্যর মাথার কাপড়টা খসে পড়েছিল, সত্যর মুখটা লাল হয়ে উঠেছিল। দুটোকেই সংবরণ করে সত্য শান্ত সুরে বলে, লজ্জার কি আছে? সুরতুর মাত্রে ব্রাহ্মণ কন্যার সন্তান তুল্য, সন্তানের কাছে মায়ের লজ্জার কথাটা উঠবে কেন? তারপর কিসের কি হলো দত্তগিন্নির অজ্ঞাত, তবে সুহাসিনীকে সত্যর সংসারে ভর্তি করে দিতে হলো তাকে। মেজকর্তা অর্থাৎ মেজদাওর চটি ফটফটাতে অন্দরে ঢুকে এসে আদেশ দিলেন, ওই বামনি মাগির মেয়েটাকে 7 নম্বর বাড়িতে চালান করে দাও বড় বউ। মেয়েটা নাকি ওদের দেশের লোক। বউমরা দেওর বলতে গেলে বড়গিন্নির হাতের মুঠোর সম্পত্তি, তাই ভ্রু ভঙ্গি করে প্রশ্ন করেন তিনি, কে কার দেশের লোক সে খবর তোমার কানে আসে কোথা থেকে? আসে কোথা থেকে শোনো কথা, কানে গিয়ে ঢেলে দিয়ে এলো আসবে না? ওই বাণুজ্যের পরিবার তো নিজে গিয়েই বলল, তোমার সঙ্গে কথা কয়ে বলল? আহা, স্পষ্টাস্পষ্টি কথা কয়ে কি আর বলল? একটা চাকরানিকে দিয়ে বলালো, আর তুমি অমনি সুন্দর মুখ দেখে গলে গেলে? ধন্য বটে। এসব অন্ধমহলের কথায় তোমায় থাকবার দরকার নেই মেজবাবু। পুরুষ মজানি মেয়ে মানুষ কি করে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। মেজবাবু বিচলিত হলেন, আহ, কি যাতা বলছো? ভদ্র ঘরের মেয়ে ছেলে, বলতে গেলে আমার মেয়ের বয়সী, এসব কি কথা? ছিছি। বড়কিন্নি চাপা ক্রুদ্ধ কণ্ঠে বলেন, ইল্লি মারি গুরু গোসাই, কত ছলাই জানো। মেয়ের বয়সী মেয়ে মানুষ আর কখনো দেখিনি আমি। যাও যাও, যেখানের মানুষ সেখানে যাও, সুহাসকে আমি কোথাও পাঠাবো না, ব্যাস। মেজকর্তা নিরুপায় ভঙ্গিতে বলেন, কিন্তু আমি যে কথা দিয়েছি, আমার কথার একটা দাম আছে তো। ও, আর আমার কথার দাম নেই কেমন? কি মুশকিল, সে কথা কে বলছে? মেজকর্তা কূটকৌশল ধরেন, আমি বলছি তো, তোমার যখন বিনি চেষ্টায় আপদ বিদেয় হচ্ছে, হতে দাও। জানোই তো, গলায় দড়ি মরার সদ্গতি হয় না। আর পৃথিবীতে যার প্রতি বেশি টান ছিল, তার ধার কাছে ঘুরে আসে। ওই মেয়েটা তো আর ওর একটাই সন্তান, অবশ্যই টান ছিল খুব। বড়গিন্নি শিউরে রাম নাম করে উঠলেন, খুব? খুব বললে আর কতটুকু বলা হয়? সন্তানের এত আকর্ষণ দত্তগিন্নির অন্তত দেখেননি কখনো। যাক, আর কাঠখড় পোড়াতে হলো না, ওই এক মশালেই কার্যসিদ্ধি হয়ে গেল মেজবাবুর। সুহাসিনী শত অনিচ্ছে নিয়ে সত্যর সংসারে এসে উঠল। অনিচ্ছে সকলেরই, নবকুমারের তো 16 আনাই অনিচ্ছে। সত্যর আগের সেই বেশ একটি মধুর কর্তব্যের আনন্দ রইল না আর। নেহাতি নিরস কর্তব্যের দায়ে ঘরে আনলো তাকে। বাক্যদত্ত হয়েছিল শঙ্করীর কাছে তাই। তা এসব তো সেই বছর 4 আগের কথা। এখন তো বেথুন স্কুলে 3 ক্লাস পড়া হয়ে গেল সুহাসিনীর। স্কুলের সুবিধের জন্য হোক আর দত্তবিড়ির আওতা মুক্ত হতেই হোক, মুক্তরাম বাবুর সিটে সেই বাড়ি ছেড়ে বাগবাজারে উঠে এসেছিল সত্য। এই বাড়িতে ভাড়া বেশি, অসুবিধে ঢের, তবে একটা পরম লাভ, গঙ্গা খুব নিকটে, নিত্য গঙ্গা স্নানের পূর্ণ অর্জন হয়। আর আরো একটা আকর্ষণ আছে, যে খবর নবকুমারের অজ্ঞাত। নবকুমারের অজানিতেই দুপুর বেলা একটা জায়গায় আনাগোনা শুরু করেছে সত্য। যাক, সে তো নবকুমারের অজানিতেই,
তার জন্য নবকুমারের সুখ দুঃখ নেই, মোটামুটি সুখেই তো থাকবার কথা তার। কারণ বাড়ির ভাড়া যেমন বেড়েছে তেমনি আপিসের মাইনেও তার বেড়েছে অনেক। ছেলে দুটি প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড হয়ে ক্লাসে উঠেছে। একজন পাস দিয়েছে। সত্তর অটুট স্বাস্থ্য আর অপরিসীম কর্মক্ষমতা সংসারটিকে একখানি নিটল মুক্তোর মতো করে রেখেছে। দেশের বাড়িতে মা বাবাও আছেন ভালো। নিতাই তারও মতিগতি ফিরেছে বলা চলে। আর কি চাইবার আছে? ছিল না, চাইবার আর কিছু ছিল না। কিন্তু হঠাৎই ভয়ানক একটা লোকসান ঘটে গেল। হ্যাঁ, হঠাৎই। আর যা হয়েছে তার চারা নেই। বিনা মেঘে বজ্রপাত ঘটেছে নবকুমারে। 16 সুখে বিষাদ। ভবতোষ মাস্টার ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছেন, পতিত হয়েছেন। দেশের বাড়িতে আর এক চেহারা ছিল ভবানীর। সারা দিন গাধার মতো খাটুনি, সারা মোষের মতো ঘুম, 7 চারে মুখে রানী। মামা শ্বশুর বাড়ির তামান্ত্র প্রাণীকে জমের মতো ভয়। কলকাতার বাসায় আসার আগে একখানি বয়স পর্যন্ত নিতাইয়ের সঙ্গে কটা কথা বলেছে তার বউ বোধ করি হাতে গুনে বলতে পারে নিতাই। শুধু সেই অনেকদিন আগে যখন একবার বাসায় উঠে আসার কথা উঠেছিল, তখনই যা বউয়ের একটা স্পষ্ট গলা শুনতে পেয়েছিল নিতাই। বউ বলেছিল, গলায় দড়ি আমার, লোক লজ্জায় ভাসিয়ে গালে মুখে চুনকালি মেখে বাসায় যাব তোমার সঙ্গে। আশেপাশে কোনখানে থেকে যে আড়ি পাতার লীলা চলছে এই জ্ঞান টনটনে থাকার দরুনই বোধ হয় বউয়ের এই উচ্চ কণ্ঠ। শুনে নিতাইয়ের চুন মুখ আরো চুন হয়ে গিয়েছিল। পরদিন মামি বলেছিল, কিরে নিতাই, পরিবারকে বাসায় নিয়ে যাবি নাকি তোর ওই পেরানের বন্ধুটার মতন? নিতাই উড়িয়ে দিয়ে বলেছিল, কি যে বলো, খেপেছ? মামি বলেছিল, দেখো বাপু, ভবিষ্যতে আমায় দুশো না। বৌমাকে আমি বলেছিলাম মনের বাসনা চেপে এখানে পড়ে থাকতে দরকার নেই, যাবে তো যাও। তা আবাগির বেটি বলে কি তোমাদের পা আঁকড়ে পড়ে থাকবো, দেখি আমায় কে নিয়ে যেতে পারে তোমাদের আশ্রয় থেকে। মামির কণ্ঠে পরিতৃপ্তির সুর ঝরে পড়েছিল। আর নিতাই তার ধর্মপত্নীর ধর্মজ্ঞানের পরিচয়ে পরিতৃপ্তি হয়েই কলকাতায় এসে নবকুমারের সংসারে ভর্তি হয়েছিল। কিন্তু সে তো সেই গোড়ার দিকের কথা। তারপর তো কত জল গড়ালো, কত জল ঘোলালো। নিতাইয়ের সব দশা ঘটল এবং অবশেষে বন্ধু পত্নীর নির্দেশে অথবা আদেশে আবার সেই পুরনো প্রস্তাব নিয়ে দেশে গেল। ভেবেছিল বেশ একটু লড়তে হবে, কিন্তু আশ্চর্যের বিষয়, এবারে বিনা যুদ্ধেই রাজ্য দখল হয়ে গেল। ঈশ্বর জানেন কে কোথায় কি কলকাঠি নেড়েছিল। তবে নিতাইয়ের বলার আগেই মামি বললেন, কতকাল আর মেছের ভাত খাবি, বৌমাকে এবার নিয়ে যা। মামাও তাই বললেন এবং দেখা গেল বউ বিনা বাক্যে সুরসুর করে নিতাইয়ের পদাঙ্ক অনুসরণ করল। তার গালে যে চুনকালি পড়েছে এমন মনে হলো না ভাবগতিক দেখি। তাহলে ব্যাপারটা এই, নিতাইয়ের চরিত্রের চ্যুতির খবর দেশ পর্যন্ত পৌঁছেছিল। কারণ নিন্দে আর মন্দ খবরের পাখা থাকে, আর সেই পাখা অনেক অশ্বশক্তি সম্বলিত। শুনে অবধি বউ ধরসজ্জা নিয়েছিল এবং অভিভাবকরা চিন্তান্বিত হয়ে স্থির করেছিলেন ঘাঁটি আগলাতে সেনাপতি পাঠানোর প্রয়োজন। আর ইতিমধ্যে তো গ্রামের বেশ কয়েকটা বউই গ্রাম ছেড়েছে। মামির নিজের বাপের বাড়ির গ্রাম থেকেই 4-4টে বউ জামালপুর চলে গেছে। এখানে একটা গেছে কাঁচরাপাড়ায়, একটা সাহেবগঞ্জ। রেলে চাকরি হয়ে এই ছোড়াগুলো সাপের 5 পা দেখেছে, লজ্জা শরমের মাথা খেয়ে বউ নিয়ে বাসায় যাচ্ছে। অতএব নিতাইয়ের বউ যদি কলকাতায় যাই, জাতিপাত হবে না। তাছাড়া নেহাত অগঙ্গার দেশও তো নয় যখন, বরং কালীঘাটের কালী মাতা বিদ্যমান। জমি আপনিই প্রস্তুত হয়ে গিয়েছিল। তবে নিতাই এ তো জানত না। নিতাই এক কথায় মত পেয়ে অবাক হয়েছিল, কিন্তু সে আর কতটুকু। এখন নিতাইকে মুহূর্তে মুহূর্তে অবাক করছে ভাবিনি। সে যেন
আর এক মূর্তি পরিগ্রহ করেছে। নিতাই কি স্বপ্নেও ভেবেছিল ভাবিনীর এত মুখ আছে? কিন্তু ভাবিনীকেও দোষ দেওয়া যায় না। প্রথম কথা, সে এসেছে ঘাঁটি রক্ষা করতে, বরকে শায়েস্তা করার ব্রত নিয়ে। দ্বিতীয় কথা, এই এতদিনের বিবাহিত জীবনে মুখকে অবিরত চুপ করিয়ে রেখে এসেছে ভাবিনী। তাই সে ভয়েই হোক আর সুখ্যাতি কিনতে হোক, সেই রাখার একটা প্রতিক্রিয়া তো দেখা দেবেই। তৃতীয় কথা হচ্ছে, এখন আর সে মুখে চুপ করিয়ে রাখার কোনো প্রয়োজনও নেই। অতএব এই দীর্ঘকালের রুদ্ধ জল বাঁধ ভেঙে প্রবল কল নিজেকে বিস্তার করতে শুরু করেছে। উঠতে বসতে নিতাইকে বাক্য বানে জ্বর, অথচ উল্টে চড়ে ওঠবার মুখ তার নেই। কোথায় যেন হার হয়েছে তার, বোঝা যায় না হারটা কোথায়। অথচ কি এক লজ্জায় মাথা তুলতে দেয় না। আবার সব থেকে মর্মান্তিকেই, যেখানে নিতাইয়ের পূজার বেদি হৃদয়ের নৈবেদ্য, ঠিক সেখানেই যেন ভবানীর সত্য আক্রোশ। সত্যবতীর নামে জ্বলে ওঠে সে। অথচ কেন এই অগ্নিদাহ হৃদয়ঙ্গম হয় না নিতাইয়ের? মানুষ জাতটা কি এতই অকৃতজ্ঞ? নিতাই ভাবে, কার দয়ায় বাসায় আসতে পেলি তুই? কে তোর জন্য সংসার গুছিয়ে রেখেছিল? কে তোর স্বামীর বিপদ থেকে সুপথে আনলো? এত স্বাধীনতা, এত বাবুয়ানা থাকতো কোথায় তোর যদি সত্যবতী না সুপারিশ করতো? ধান সেদ্ধ করতে করতে, খার কাচতে কাচতে, আর ঢেকিতে পার দিতে দিতেই তো জীবন কাটছিল। আর তাই কাটতো। তার জন্য কৃতজ্ঞতার বালাই মাত্র নেই? জানে না নাকি? নিতাই তো কলকাতায় বাসায় পা দিয়েই বলেছিল, এই যে গিন্নিপনার স্বাধীনতাটি পেলে, এর কারণ স্বরূপটি হচ্ছে সেই মানুষটি। বৌঠান না হুকুম করলে কোন শালা এত ঝামেলা পোহাতে যেত? ভবানীর যে মুখ বলে একটা বস্তু আছে, সেই দিনই যেন হঠাৎ একটু আভাস পেয়েছিল নিতাই। ঝপ করে বলে উঠেছিল ভাবিনি, সভা শহরে বাস করলে বুঝি কথাবার্তা এমন চুয়ারে হয়? তা ইদানিং কথাবার্তা একটু অসভ্য হয়ে গিয়েছিল নিতাইয়ে। সে সঙ্গের যে ফল, যে বন্ধু তাকে উচ্ছন্নের পথে পথ চিনিয়েছিল, সে নিজের যে দরের, তার গতিবিধিও তেমন দরেরই ঘরে। কাজেই কথাবার্তা চালচলনের একটু প্রভাব পড়বেই, না পড়ে যাবে কোথায়? নিতাই শালা শব্দটা উচ্চারণ করলে ঈষৎ লজ্জিত হয়েছিল। ভাবিনীর মন্তব্যে আরো দমে গিয়ে বলল, এই দেখো, বাসায় পা দিতে না দিতেই যে গিন্নিপনা শুরু করলে। সেদিন ওইটুকুর ওপর দিয়েই গিয়েছিল, কিন্তু দিনে দিনে কলা কলা চাঁদ বেড়ে যায়। এখন 16 কলায় বিকশিত হয়ে উঠেছে ভাবিনী। আজ সকালেই হয়ে গেল এক চোট। রাত থেকে মাথাটা টিপ টিপ করে সর্দি জ্বর মতো হয়েছিল নিতাইয়ের। বলেছিল ভাতও খাবো না, অফিসও যাব না। শুনে একটু প্রসন্নই হয়েছিল ভাবিনী। বাজা মানুষ, সারা দিন তো একাই কাটে, এ তবু বাড়িতে থাকবে লোকটা। চোরের রাত্রিবাস একদিন একটা দিনই। ছুটির দিনগুলো তো নিতাইয়ের কাটছে আজকাল এক নতুন নেশায়। ঠিক নতুনও নয়, পুরনো নেশা ঝালানো। দেশে গ্রামে তো ওই ছিল একমাত্র আনন্দ। মাছ ধরা ধরছে আজকাল নিতাই আর নবকুমার ফ্রি রবিবার। অফিসের সহকর্মীদের মধ্যে অনেকেরই একটু এদিক সেদিক বাড়ি বাগান পুকুর আছে, তারা নেমন্তন্ন করে মাছ ধরতে। অতএব শনিবার দুপুর থেকে ছিপ হুইল বড়শি চার নিয়ে ব্যস্ত পড়ে যায় দুই বাড়িতে। সে যাক, আজ রবিবার নয়, তাই খুশি হলো ভাবিনি। আর শহরের বাসায় কম কাজ করে করে আয়েসি হয়ে যাওয়া মনে ভাবলো, যাক তাহলে আজ রাঁধবই না। ও যেমন ভাতের বদলে মুড়ি চিড়ে খেয়ে থাকবে, আমিও তাই থাকবো। তবে আজ তিথিটা ভালো নয়, দশমী। এও রক্ষে করতে একটু মাছ মুখে দেওয়া দরকার। তার রাতে সে লক্ষণটুকু পারলেই হবে। কলসিতে কই মাছ জিওনো আছে, সেই মন নিয়েই খানিক বেলায় আজ সেলাই কাঁথাখানা আর ছুঁচ সুতো পেরে নিয়ে বসেছিল ভাবিনি। নিতাই ঘরে শুয়ে পা নাচাচ্ছিল। হঠাৎ উঠে এসে বলল, এ কি, রান্না না চড়িয়ে কাঁথা পেরে বসেছো যে? ভাবিনি মুখ কুচকে বলল, তুমি যখন খাচ্ছ না তখন আর নিজের জন্য কে আবার হাঁড়ি নাড়ে? নিতাই অবাক হয়ে বলল, তার মানে আমি খাবো না বলে তুমি হরি মটর? ছি, এ আবার একটা কথা নাকি? খাবে কি? ভাবিনি একটু উচ্চাঙ্গের দৃশ্যনীয় ভঙ্গি করে বলে,
মেয়ে মানুষের আবার খাওয়া, ও তোমার সঙ্গে দুটো খইমুড়ি খেলেই হবে। এই দেখো, চুলোই চলবে না? দরকার তো দেখছি না কিছু। নিতাই ইতস্তত করে বলে, তবে আর কথা কি? নইলে ভাবছিলাম। কি ভাবছিলে? না থাক। ভাবিনি কাঁথা সরিয়ে রেখে বলে, থাকবেই বা কেন, বলোই না। নিতাই বলে, না মানে বলছিলাম কি, তেমন কিছু জ্বর তো হয়নি। আলু মরিচের দম দিয়ে দুখানা গরম রুটি খেলে মন্দ হতো না। রুটি? রুটি শুনেই ভাবিনীর মাথায় বজ্রাঘাত হয়। রুটি কথাটাই শুনেছে এ যাবৎ, হাতে করে গড়েনি কখনো। তাদের গায়ে ঘরেও ও বস্তুর চলন নেই। ভাত খাও ভাত, না খাও মুড়ি আর চিড়ে আছে, খই বাতাসা ফুলুরি কলাই সেদ্ধ আছে, যেমন যার শরীরের অবস্থা বুঝে সেবা করো। রুটির কথা ওঠে না। কলকাতায় এসেই নিতাই এই শহুরের চালটাই শিখেছে। আর একদিন অমনি সন্ধেবেলা বাড়ি ফিরে বলে বসেছিল, দেহটা কেমন ম্যাচ ম্যাচ করছে, দুখানা রুটি করো না, আটা নিয়ে এসেছি একেবারে। সেই দিন একটু অনিত্য ভাষণ করতে হয়েছিল ভবিনীকে। স্বামীর কাছে মিথ্যে বলার পাপের জন্য অলক্ষ্যে একবার নাকটা কানটা মলে নিয়ে বলেছিল, ও হরি, তা কি জানি ছাই, ভাত তো ছড়িয়ে ফেলেছি। নিতাই অবশ্য রান্নাঘরে খানা তল্লাশ করতে চায়নি। তবে থাক তবে থাক বলে আটার ঠোঙাটা নামিয়ে রেখেছিল। সেই ঠোঙা সত্য আটা মজুদ আছে নিতাইয়ের জানা, কাজেই বাসনটা প্রকাশ করেই ফেলল, অন্য চিন্তায় পড়ে না। কিন্তু ভাবিনীর মাথায় যে দুশ্চিন্তার পাহাড় চাপলো। রুটি করতে পারবো না বলাটাও যেমন কঠিন, রুটি করতে জানি না বলাটাও তেমন কঠিন। তবু শেষ চেষ্টা করে সে। বলে, দিন দুপুরে শুকনো রুটি আর কেন খাবে, তবে বরং একটু খিচুড়ি চড়িয়ে দিই, তাই গরম গরম। না না, খিচুড়ি না। নিতাই ভাবিনীর আশায় মূলে কুঠারাঘাত করে। অন্য দ্রব্যটা থাক, ওতে শরীর অসুস্থ হয়। রুটিটা নেহাত শুকনো না করো, গাওয়া ঘি একটু মাখিও। মেলা করো না, ওই খান 12-14, অল্পাহারি ওষুধ। অজ্ঞতায় আটার ঠোঙা নিয়ে রান্নাঘরে ঢুকতে হয় ভাবিনীকে, ভাগ্যকে ধিক্কার দিতে দিতে। কোথায় আজ কাঁথাখানা মিটিয়ে ফেলবে আশা করেছিল উনুনের দায়ে ধরা পড়বে না, সেই জায়গায় কিনা একেবারে মাথায় আকাশ। বলা বাহুল্য, রুটির ব্যাপারে ভাবিনীর প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হলো না। কারণ প্রথমেই প্রয়োজনযুক্ত জল ঢেলে আটাকে প্রায় শিরনিতে পরিণত করে ফেলেছিল সে। তারপর যদিও ছেঁড়া খুঁড়ি বহু কোণ বিশিষ্ট খান কয়েক আটার চাকলা বানালো হিমশিম খেয়ে, তাদের উনুনে ফেলে তুলতে তুলতে পুড়ে উঠল প্রায় সবগুলোই। অথচ আবার গঠন সৌকুমার্য জায়গায় জায়গায় কাঁচাও বর্তমান। ওদিকে দুপুর গড়িয়ে যায়। নিতাই অনুমান করে নিজের জন্য রুটি ভাবছে ভাবিনি, আর সেই রুটির সংখ্যা অনুমান করে মনে মনে একটু হেসে ধৈর্য ধরে বসে থাকে। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে। পেটের মধ্যে যে সারা উঠছে, বারবার সারা দিয়ে উৎসুক করে অবশেষে রান্নাঘরের দরজাতেই এসে দাঁড়ায় নিতাই। কি এত 950 ব্যঞ্জন রাখছ? বললাম যে শুধু দুখানা রুটি আর আলু মরিচের দম হলেই হবে। ভাবিনি আজও মনে মনে নাক কান মলে বলে, ওমা, তাই কি আবার খেতে পারে মানুষ? একটু সোনামুগের ডাল চড়াচ্ছি, এই দেখো আবার ওইসব, তাই এত দেরি হচ্ছে। দরকার নেই, ওই যা হয়েছে তাই দিয়ে দাও। দিয়ে তো দেবো, কিন্তু আলু মরিচের দম কই? আলু তো এখনো ঝুড়িতে। অগত্যাই হাতে হাঁড়ি ভাঙতে হয় ভাবিনিকে। সবটা নয়, হাঁড়ির কানাটা। বলতে হয়, একটু অপেক্ষা করো, দেরি আছে। নিতাই ছটফট করে আরো বলতে থাকে, ও না হয় পরেই হবে, শুধু গুড় রুটি মন্দ না। অতএব শুধু গুড় রুটি ধরে দিতে হয় ভাবিনীকে স্বামীর পাতের গোড়ায়। আর জোর খিদের মুখে সেই গুড়ের ডেলা আর আঠার পিণ্ডি দর্শনে নিতাইয়ের সমস্ত রক্ত কণিকা মুহূর্তের মধ্যে অগ্নিকণিকায় পরিণত হয়, মারমার করে ওঠে। থালাটা ধরে দিয়েই ছুতো করে রান্নাঘরে ঢুকে পড়েছিল ভাবিনী। হঠাৎ থালা আচড়ানোর ছনছন শব্দে চমকে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। এতটা আশঙ্কা ছিল না তার, কিন্তু দেখলো থালাটা অদূরে নিক্ষিপ্ত। সব কখানা রুটি একসঙ্গে তাল হয়ে হাতে চটকে নিতাই চেঁচাচ্ছে, কি হয়েছে কি এ?
আমার ছেলেদের পিণ্ডি? বলি, দুখানা রুটি গড়বারও যদি ক্ষমতা না থাকে বলনি কেন আগে? কোন শালা বেকুব খেতে চাইতো তাহলে? আমার যেমন মূর্খামি, বাজার থেকে 2 আনার পুরি তরকারি কিনে এনে খেলেই চুকে যেত, তা নয় 7 করে রুটি খেতে চাইলাম আমার কর্মিষ্ঠ পরিবারের কাছে। বোঝা উচিত ছিল এই সভ্য কাজ সবাইয়ের জন্য নয়। সেই যে বলে, বাপের জন্মে নেইকো চাষ, ধানকে বলে দুর্বাঘাস। এই হচ্ছে তাই। তা শহরে যখন এসেছো, সভ্য কাজ একটু শিখতে হবে বই কি। তোমার ধান সেদ্ধ ঢেকি কোটার মহিমা তো চলবে না এখানে। তা পরামর্শই দিই, একবার আধবার বৌঠানের কাছে গিয়ে মানুষের মতন কাজকর্ম শিখে এসো 2-1খানা। বড্ড বেশি খিদে, মাথাটা বড্ড বেশি আশাভঙ্গ হয়েই বোধ করি মেজাজের ওপর রাশ রাখতে পারেনি নিতাই। কিন্তু সকলের ধৈর্যের সীমা আছে। বিশেষ অপ্রতিভ হয়ে গিয়েছিল বলেই এতগুলো কথা নীরবে শুনেছিল ভাবিনি। মানুষটার খিদের মাথায় উত্তর প্রত্যুত্তর করবে নাই ভাবছিল, এবং মনে মনে আঁচ করছিল রাগটা একটু নরম হলে বরং তুতিয়ে পাতিয়ে 4টে খই দুধ। কিন্তু শেষ রক্ষে হলো না। শেষ টানটা আর সইতে পারল না যন্ত্রের তার, ছিঁড়ে পড়লো ছনছনিয়ে। পড়বেই। তোমার গায়ে আমার পায়ের আগাটা একটু ঠেকে গেছে বলে তুমি আমায় কষে লাথালে আমি সইব? তোমার গোয়ালে আমার তামাকের কাঠ কয়লাখানা ছিটকে পড়েছে বলে আমার ঘরে তুমি আগুন দেবে আর আমি চুপ করে থাকবো? তোমার বাগানে আমার ছাগলটা একবার মুখ লাগিয়েছে বলে গরুর পাল ঠুকিয়ে আমার তাবৎ বাগান মুড়াবে আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবো? ইহার কি নাকি? মানুষ মানে পাথর নয়। তাই শেষ রক্ষা হলো না। নিতাইয়ের কথাটা শেষ হবার আগেই ভাবিনি ও রে রে করে তেড়ে এলো। কি কি বললে? আর একবার বলো তো শুনি। তোমার পেয়ারের বৌঠানের কাছে আমি যাব রান্না শিখতে? বলি, তার কত অপমান তুলে রেখেছো আমার জন্যে। যা রেখেছো একসঙ্গে বার করো। একেবারে বুক ভরে নিয়ে মা গঙ্গার কোলে আশ্রয় নিয়ে গে রেখে এসো। আমাকে আজ রেখে এসো বারুইপুরে। এত অপমান সয়ে থাকতে পারবো না, এই বলে দিলাম সাদা বাংলা। ওগো মাগো, এই সুখ করাতে তুমি আমার শহরে এনেছিলে। ঝাঁটু মারি আমি এমন সুখের মাথায়। ভাবছিলাম দোষ হয়ে গেছে, ঘাট মানবো, চুকে যাবে নেটা, আর তার ডালপালা গজাবে না। ওমা, এ যে দেখি থামেই না। শক্তের ভক্ত আর নরমের জম তুমি কেমন। উঠতে বসতে নড়তে চড়তে খালি বৌঠান আর বৌঠান। বলি, এতই যদি মন্ত্রপুত করে রেখেছিল বৌঠান, তো আমায় আনতে গেছিলে কেন? লোকের কাছে মুখ রাখতে, শাক দিয়ে মাছ রাখতে। তোমরা আবার শেষ ঘাটে ধাক্কা, আবার কথার ওপর হাতুড়ি। নিতাই আসন থেকে দাঁড়িয়ে উঠে গলা ফাটিয়ে বলে, কি বললি? হ্যাঁ, তুই তুই বললে তুই আমাকে হাঁড়ি কাওড়ানোর মতন? এত বোধহয় শহুরের সভ্যতা। ভাবিনি ধেই ধেই করে ওঠে। তোমায় আমি করে আঙুলের ছেদ্দা করি না, বুঝলে? কানা করা না। দুশ্চরিত্রের স্বামী আবার স্বামী। আমি যাব সেই মায়াবিনী ডাকিনীর কাছে শিক্ষা করতে? গলায় দেবার দড়ি জুটবে না আমার। চাও তুমি যাও, দুবেলা তার পদদক খাওগে। নিতাই সহসা গম্ভীর হয়ে যায়। হাত দুখানা আড়াআড়ি করে বুকের ওপর রেখে বার দুই পায়রাচারি করে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে, পদদক যদি জোটে তো শুধু খাবো কেন, মাথায় মেখে বর্তাবো। তবে এই তোমার মতো মেয়ে মানুষের সেটা করা উচিত। 20 বছর তার পায়ের কাছে বসে শিক্ষে করলে আর দুবেলা পা ধোয়া জল খেয়ে যদি তার করে আঙুলের নখের ঝুঁকি হও। নিতাই চরম অভিব্যক্তিতে তার হৃদয়ের শ্রদ্ধা প্রকাশ করতে পারে, কিন্তু স্ত্রীর পক্ষে সে পরস্ত্রীর প্রতি এত শ্রদ্ধা প্রকাশ কাটা খায়ে নুনের তুল্য, তাতে তো আর সন্দেহ নেই। অতএব এরপর ভাবিনি যদি কোমরে কাপড় জড়ায় তাকে দোষ দেওয়া যায় না। ভাবিনি জীবনাবধি যা দেখেছে তাই শিখেছে। দেখার ঊর্ধ্বে শিখবার মতো অনুভূতি কটা মেয়ে মানুষের থাকে? তাছাড়া যে মেয়ে মানুষ যতই নিরেট হোক, নির্বোধ হোক, স্বামীর মন পেলাম কিনা বুঝতে বাধে না তার। আর সে মনের অধীশ্বরী যদি আর কেউ থাকে, তাকে চিনতেও দেরি হয় না। কলকাতায় মাটিতে পা দিয়েই তাকে চিনেছে ভাবিনি। সেই জ্বালাকর সত্যটা বুঝে ফেলেছে। এই ভয়ঙ্কর জ্বালা ভাবিনি মহান উদারতায় সহ্য করে যাবে, এ তো আর হয় না। অতএব কোমরে কাপড় জড়িয়ে কিচেনের একটা ছড়া আউড়ে ছিটকে কাছে সরে আসে ভাবিনি।
বটে বটে, করে আঙুলের যুগ কি? চরিত্রহীন পুরুষের উপযুক্ত কথাই বলেছ। পরের স্ত্রীর সবে মিষ্টি যাদের, বলি তোমার প্রাণের নিধি বৌঠানের সব খেলা জানো? ও কথা তুমি না, তুলতে পিরিবৃত্তি হয় না তাই বলি না, তুললেই তো পুরুষের মুখ বুক সব ফুলে যাবে। যা দেখবে তাই সুচক্ষে দেখবে, নইলে জেনেছি অনেক দিন। এবার তোমায় জানাই, স্বামীকে লুকিয়ে রোজ ভর দুপুরে বিবিটি সেজে কোথায় যান গিন্নি জানো সে কথা? স্বামীকে লুকিয়ে মানে? নেতাই যেন দুর্বল পক্ষ হয়ে পড়ে। অতএব সবল পক্ষ ভাবেনি, কুটিল হাসি হেসে বলে, লুকিয়ে মানে লুকিয়ে, ঝিম আগেই বলেছে আমার দিকে, ছেলেদেরকে শেখানো আছে বলিস নে। নিতাই বিশ্বাস করতে পারে না সত্যবতীর পক্ষে লুকোচুরি সম্ভব, তাই সগর্জনে বলে, বিশ্বাস করি না। ও তাই নাকি? এটুকুই বিশ্বাস করো না? আর শুনলে না জানি কি বলবে। বলি, তোমাদের ওই জাত ধর্ম খোয়ানো মাস্টারটার সঙ্গে তলে তলে কত দহরম মহরম তা জানো? তেনার সঙ্গে তো বেম্ব ধর্মের আপিসে পর্যন্ত যাওয়া হয়েছিল। বলিনি এতদিন, ওর কথা তোমার কাছে কইতে ঘেন্না হয় তাই বলিনি। আমি বলছি, ও মেয়ে মানুষ একদিন, খবরদার। নিতাই তীব্র চিৎকারে এগিয়ে আসে, মিথ্যেবাদী, মিছিমিছি করে আর কিছু বলতে যাস তো জিভ এসে খসে পড়বে। চুপ, একেবারে চুপ। দিশেহারা দেখায় নিতাইকে। একে তো দুটো অপবাদী ভয়ানক মারাত্মক, অথচ এমনই সর্বনেশে সত্যগন্ধি মধ্যে একেবারে উড়িয়ে দিতেও বুকে বল আসে না। তদুপরি আবার সেই ভবতোষ মাস্টার জাত ধর্ম খুঁড়িয়েই বেম্ব হয়েছিল। নিতাই এর হাড়ে বাতাস লেগেছিল। ভেবেছিল অন্তত নবকুমারের বাড়িতে আসা যাওয়ার পথে তার কাঁটা পড়ল, কিন্তু একই কথা শোনা যায় মন্থরার মুখে। দিশে হারাই হয়ে যায় নিতাই। এই সুযোগে ভাবিনি কোমরের আঁচলটা আরো একটু শক্ত করে। বলি, গায়ের চড়ে চুপ করিয়ে রাখলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আমি এই তোমায় বলে রাখছি, ওই তোমার পেয়ারের বৌঠান ব্রেম্ব হবে হবে। ওই যে একটা বুড়ো ধিঙ্গি মেয়ে পুষেছে, মিছে করে বলে ভাইঝি। ভগবান জানেন বেধবা না ভাই আই বুড়ি। বয়সের তো গাছপাথর নেই, সেটাকে তো আর হিন্দুর সংসারে গচাতে পারবে না, তাই বিম্ব হয়ে তার। তুমি চুপ করবে? ভাবিনি মুখে একটা আঙ্গুল ঠেকিয়ে ভেঙিয়ে উঠে বলে, তবে এই করলাম, কিন্তু আমি চুপ করলেই তো আর জগৎ চুপ করে থাকবে না, জানতে সবাই পারবে। চুপ। সত্যি তখনই করেছিল ভাবিনি। বোধ করি অস্নাত অভুক্ত স্বামীকে পরাজিত শত্রুপক্ষের মতোই দেখতে লেগেছিল বলে অস্ত্র সংবরণ করেছিল, কিন্তু নিতাই ছটফটিয়ে বেরিয়ে গিয়েছিল পাগলের মতো। বৌঠানের দ্বারা এসব সম্ভব? লুকোচুরি, অভিসার, ব্রাহ্ম সমাজের যাতায়াত, ভবতোষের সঙ্গে চুপি চুপি মেলামেশা। ভাবিনীর অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তো ধর্ম মিথ্যে, ভগবান মিথ্যে, জগতে যা কিছু বস্তু আছে সবই মিথ্যে। অসুস্থ শরীর, না স্নান না হার, আরো উদ্ভ্রান্তি আনছিল। ভাবিনী এক সময় এসে পায়ে ধরে মাপ চেয়ে দুটো নারকেল নাড়ু আর এক ঘটি জল নিয়ে সেজেছিল। গলা দিয়ে নামাতে পারেনি নিতাই। পরে হবে বলে সরিয়ে রেখে পালিশের মাথায় ঘষতে ঘষতে অবশেষে একসময় ঘুমিয়ে পড়েছিল। ও বেলা ঘটেছিল এসব। ঘুম ভাঙলো পরন্ত বেলায় নবকুমারের ডাকে। নবকুমার ব্যস্ত সমস্ত হয়ে ঠেলা মেরে প্রশ্ন করেছে, নিতাই, নিতাই, তোদের বৌঠান এসেছে বাড়িতে? ধর্মরিয়ে উঠে বসে নিতাই। উপবাস ক্লিষ্ট শরীরে মাথায় ঝিমঝিম করে ওঠে। প্রশ্নের অর্থটা চট করে হৃদয়ঙ্গম হয় না, তাই উত্তরের বদলে নিজেই সে প্রশ্ন করে, কি, কে এসেছে? আরে বাবা, তোর বৌঠান ছাড়া আর কে? আর কাকে খুঁজে বেড়াবো আমি? ভেতরে গিয়ে একবার খবর নিয়ে আয় দেখি, বৌমার কাছে বেড়াতে এসেছে কিনা। নিতাই হতচকিত দৃষ্টি মেলে আসতে মাথা নাড়ে। কি মুশকিল, বসে বসে হাত গুনছিস কেন? তুই তো ঘুমোচ্ছিলি মন্দারাম, ইত্য বছরে এসেছে কিনা। এতক্ষণে বড়সড় একটা কথা বলে নিতাই ভেবে চিনতে, কেন বাড়িতে নেই? এই দেখো, থাকবে যদি তো আমি ছুটে এসে হামলা করছি কেন? ওর তুই এবার। অগত্যাই উঠতে হয় নিতাইকে, এবং বাড়িতে তৃতীয় ব্যক্তি না থাকার অসুবিধাতে হঠাৎ এমন স্পষ্ট করে উপলব্ধি করে নিতাই। ভিতরে কি একটা প্রশ্ন এখন করতে হবে ভাবিনিকেই, নিতাইয়ের মুখ থেকেই বার করতে হবে, বৌঠান এসেছে?
উত্তরটা যা আসবে সে তো নিতাইয়ের জানাই। নেহাত নবকুমারের নির্বেদেই ওঠা, নইলে সত্যবতী এসেছে আর নিতাই টের পায়নি। ঘুমিয়েছিল বই তো মরেছিল না। খান কয়েক বাড়ির ব্যবধানে দুটো বাড়ি, আসা যাওয়া তো আছেই। ভাবিনি আসার পর তার সুবিধে অসুবিধে দেখতে প্রথম প্রথম খুব এসেছে সত্য, কিন্তু ভাবিনির অনাগ্রহেই যাওয়াটা আশাটা কমিয়ে ফেলেছে। কিন্তু সেসব আশা বেশিরভাগই নিতাইয়ের অনুপস্থিতিতে, উপস্থিতিতে দৈবাত। আজই কি আবার হঠাৎ সেই সৌভাগ্য? নবকুমারের অধীরতায় উঠে গেল নিতাই। ভিতরে গিয়ে এদিক ওদিক ঘুরে চলে এসে মাথা নাড়ল। মান খইয়ে জিজ্ঞাসা আর করতে হলো না। দেখলো ভাবিনি একা বাসে সন্ধ্যের অন্ধকারে তুচ্ছ করে কাঁথাখানায় সেলাই করছে। ভর সন্ধ্যে সেই ছুঁচ সুতো হাতে করতে নেই, এই শিক্ষাও যেন বিস্মিত হয়ে গেছে ভাবিনি। কি হবে নিতাই? নবকুমার প্রায় ভ্যাক করে কেঁদে ফেলে। নিতাই শুষ্ক মুখে বলে, আর কোথাও গেছে হয়তো। আর কোথায় যাবে? একা আর কোথায় যাবে? নবকুমার কাতর ভাবে বলে, কপালক্রমে ঠিক একসময় তুরু খোকা দুদিনের জন্য ওদের ঠাকুমা ঠাকুরদাকে দেখতে বারুইপুর গেছে। একা গেছে? চমকে ওঠেন, না না, আমাদের অবনী যাচ্ছিল দেশে। ভাবলাম ওদের তো ছুটি রয়েছে, যাক দুদিন। দেশ বিদে তো কিছুই চিনল না, কি করে জানবো এই ফাঁকে এই বিপদ হবে? নিতাই আরো শুষ্ক কণ্ঠে বলে, তোমার সঙ্গে কোনো বচসা টচসা হয়নি তো? মানে গঙ্গার দিকে? না না, সেসব কিছুই হয়নি নিতাই। তবে আমায় না জানিয়ে তো তুরুর মা কোথাও আগে বের মুখে এসে গেছিল নিতাই, তার তিনি চান, শুনেছি সে খবর। কিন্তু আবেগের প্রশমিত করে আস্তে আস্তে অন্য কথা বলে, সেই যে মেয়েটা, মানে সুহাস আর কি, সে নেই? সে তো স্কুল থেকে এসে পর্যন্ত না দেখে ভাবনা করছে, ঝিটাও কিছু জানে না। কি হবে নিতাই? কি হবে, কি হচ্ছে, কি হতে চলেছে, তার কি কিছুই জানে নিতাই? তার শূন্য মস্তিষ্কে যেন সহস্র বলতা সনসনিয়ে ওঠে। মাথার ভার ঘাড় বহন করতে রাজি হয় না। বালিশে ধপ করে মাথাটা ফেলে ভাঙা গলায় বলে ওঠে নিতাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আর একজন তো সবই বুঝতে পেরে ফেলেছে। নিতাইয়ের ওই একবার নিঃশব্দে অন্তঃপুরে পাক খেয়ে আসার পর মুহূর্তেই কাঁথা ফেলে উঠে এসেছে ভাবিনি। দরজার ফাঁকে চোখ কান রেখে আড়ি পেতে এই পিঠের কথাবার্তা শুনেছে এবং শুনেই সমস্ত রহস্য হৃদয়ঙ্গম করে ফেলেছে। একটা বদ বিচ্ছিরি মেয়ে মানুষের জন্য দুই দুটো দোষী পুরুষ যে এমন মুচ্ছিভঙ্গ হয়ে পড়বে, এও তো অসহ্য, চোখে দেখাই শক্ত। ওই অসহ্য ব্যাপারটা আর বেশিক্ষণ বরদাস্ত করতে পারে না ভাবিনি। ঠনঠনিয়ে দরজার শেকলটা নেড়ে দেয়। সেই ঠনঠনির মধ্যে যেন কোনো রহস্য বার্তার ইশারা। ছেলের বউ যেমনই হোক, নাতি বড় জিনিস। বংশধর সর্বেশ্বর, নারীতে নারীর বাঁধন। ছেলে দুটো আশা অবধি এলোকেশে যেন উতলে বেড়াচ্ছে। অবশ্যই সঙ্গে সঙ্গে বউয়ের নিন্দিবাদেও বিরাম নেই যে ছোট লোকের বেটি তাকে এই পরম বস্তু থেকে বঞ্চিত করে রেখেছে। তার যে কখনো ভালো হবে না এই বিষয়ে শেষ রায় দিয়ে এলোকেশী নাতিদের যত্নে তৎপর হয়ে বেড়াচ্ছে। কারণ এবার ওরা একা এসেছে। কোনবার পুজোয় আসে বাপের সঙ্গে 3-4 দিন মাত্র থাকে, বিশেষ থাকতে পার না। না, সত্য আর আসেনি। এলোকেশী আর তার মুখ দেখতে চান না, সেটা বড় গলায় জানিয়ে দিয়েছেন। ছেলেদের পইতে দিয়ে গেছে ভিটেই এসে, তাও নবকুমার একা। দুই ছেলের একসঙ্গে মাথা মুড়িয়ে দিয়েছে। কৃপণ স্বভাব নীলাম্বরের বাড়িতে মহা সমারোহে কাজের ধরনও নেই, নবকুমার শেখেনি। আর সত্য, তার যদি বা কোনো স্বাদ থেকেও থাকে, হেলোকেশীর কথা ভেবে সে স্বাদ তুলে রেখেছে। সমারোহ করতে গেলেই তো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ বরং কদিন রাত্রিরে থাকতে বলেই বেশ থাকতে পারে সত্য, তাই থেকেছে। ভারী তো মনীষী সাধন সরল। তুরু খোকার চড়া পোশাকি নামে যাদের আজ পর্যন্ত কেউ ডাকেনি, বড্ড একেবারে খাইয়ে তবু তাদের জন্য পুকুরে জাল ফেলা হচ্ছে, টাটকা চিড়ে কোটানো হচ্ছে, পিঠে পায়েস, নাড়ু, পাটিসাপটা, গোকুল পিঠে, ক্ষীর তুক্তি ইত্যাদি করে যত রকম জানা আছে লোকেশীর। একটু ভুল বলা হলো, যত রকম বানাতে জানা আছে সুদূর, সব চলছে একধার থেকে। নাকে নল ছেঁচে যাচ্ছে সুদূর।
নীলাম্বর অবশ্য এক আধার বলছেন, ওরে ওদের পেট টেট ভালো আছে তো, দেখিস দিনকাল ভালো নয়, শেষে আবার কলকাতায় ফিরলে তোদের মা না বলে ঠাকুমার কাছে আদর খেয়ে পেটের রোগ ধরিয়ে এনেছে। কিন্তু এলোকেশে সে কথায় কর্ণপাত মাত্র করছে না। নাতিদের অসুখ এবং বউয়ের কথা শোনানোর সম্পর্কে তার মনে লেশ মাত্র ভয় আছে বলে মনে হচ্ছে না, বরং ঝংকার দিয়ে বলে ওঠেন, তুমি থামো তো, অসুখী বা হতে যাবে কেন? বালাই সার, আমি কি পচা পান তো খাওয়াচ্ছি নাতিদের? অসুখ যদি হয়তো বলতে হবে যে ওদের গর্ভধারিণী গুণেই হয়েছে। শহরে গিয়ে শহুরে চাল ধরেছেন, ছেলে দুটোকে আধপেটা খাইয়ে খাইয়ে পেট মেরে রেখেছেন। সারা দিনে মানে একেবারে বই দুবার ভাত নয়, আর নবুকে আমার 3 বার করে ভাত দিতাম। সকালবেলা কি খাচ্ছে ছেলেরা? না গজা, জিলিপি, তিলকুট দোকান থেকে কিনে আনিয়ে রাখে। কেনা খাবারে ছেলেপিলের পেট ভরে কেন? সকালে একবার দুটো ফেনা ভাত দিয়ে ভাতে পোকা পড়ে। স্কুল থেকে এসে খাবার কি? না পরোটা, খিদের সময় ময়দা, দেখলে চোখ ফেটে জল আসে না ছেলেদের? নবু আমার একদিন যদি স্কুল থেকে এসে মাছ ভাতের বদলে অন্য কিছু দেখেছে তো ছুঁয়ে ফেলে দিয়ে কেঁদেছে। শুধু এক আধার বলতে চেষ্টা করেছিল, তা নবুর ছেলেদের যে কান্না আসে তা বলেছে ওরা তোমাকে? এলোকেশে সে কথা উড়িয়েছে, বলেছেন, বলবে আর কোন সাহসী? যা খানরানি মা, ভয়ে তার বিপক্ষে কথা একটা বলতে পারে? বড়টাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি বা 2-1টা পেটের কথা টেনে বার করছি, ছোটটা একেবারে তুখোড় পাকা, জানে কথা প্রকাশ পেয়ে গেলে মা আর আমার কাছে পাঠাবে না, তাই। আহা, প্রকাশেরই বা আছে কি? বউ তো আর বাসায় গিয়ে চুরি ডাকাতি করছে না। চুরি ডাকাতি না করুক, অনেক কাণ্ডই তো করছে। কোথাকার একটা অখাদ্যে অবেদ্যে ছুরিকে তো পুষছে, তাকে পয়সা খরচ করে স্কুলে দিয়েছে, বই খাতা কিনে দিচ্ছে, সে তো গেল। নিজে নাকি রোজ দুপুরে কোথায় গিয়ে গিয়ে মেয়ে পড়াচ্ছে, বিদ্যাবতী লীলাবতী। বলি, চুরি ডাকাতির চেয়ে কমটাই বা কি হলো তাহলে? বাবার জন্মে শুনেছিলে কেউ এ কথা? ভদ্র ঘরের বউরা যায় গুরু মাস্টারিগিরি করতে? নীলাম্বরের অবশ্য এই সংবাদে ছিটকে উঠেছিলেন, গাল দিয়ে নবকুমারের পিতৃসত্য ঘটিয়ে সংকল্প ঘোষণা করেছিলেন, নিজে গিয়ে খড়ম পেটা করে ছেলে বউকে গায়ে ফিরিয়ে নিয়ে আসবেন। পরে সে সংকল্প ত্যাগ করলেন, বললেন, না, গায়ে এনে আর দরকার নেই, যা যা যাবার তা তো গেছেই। ও বউয়ের হাতে ভাত খেয়ে আর খাচ্ছি না আমরা, মিথ্যে আর ধরা বাঁধার দরকার কি? এ বরং বাইরে বাইরে আছে, এখানে আনলেই তো পড়া জানাজানি। ঘোমটা দিয়ে কোণে বসে থাকবার বউ যখন নয়, তখন চোখের আড়ালে থাকাই মঙ্গল। বরং ছেলে দুটোকে যদি হাত করতে পারো সেই চেষ্টা দেখো, আখেরে বুড়ো বুড়ি দেখবার একটা লোক তো চাই। এই লোকে সে গলা খাটো করে মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, সে চেষ্টার কসুর করছি মনে করছো? মায়ের ওপর মন বিষিয়ে তোলবার জন্য মায়ের যত গুণাগুণ সবই ব্যক্ত করছি, তবে মায়াবিনীর যে মহামন্তর জানা। ছেলেরা মাতৃভক্তিতে ডগডগ, মন্তর নইলে আমার নিজের পেটের ছেলে এমন পর হয়ে যায়। সাধন সরল অবশ্য ভেতরে এত কথা জানে না, তারা প্রাণ ভয়ে ছুটির আনন্দ উপভোগ করছে। কলকাতার ধরা বাঁধা জীবনের বাইরে এসে শৈশবের লীলাভূমি ফিরে পেয়ে মাঝে মাঝে সত্যই মায়ের ওপর রাগ হচ্ছে তাদের। মার জেদের জন্যই যে কলকাতায় বাস, সেটা সবিস্তরে এবং স্বনিন্দে শুনছে তো উঠে বসতে। তবে শুধু ন্যায্য কথা কয়, অবশ্য মামির সামনে তত নয়, কারণ হেলোকেশীর রণরঙ্গিনী মূর্তি সে বড় ডরায়। রাতের খাওয়ার সময় একলা পাইয়া ভাইপোদের এলোকেশীর সন্ধ্যার মধ্যে বিছানা নেন, শুধু ভাত পেরে দিয়ে কাছে বসে গল্প করে, বলে, ঠাকুমার কথায় তো মাকে দুষছিস? বলি, মায় যা টেনে হিঁচড়ে নিয়ে গেছিল তাই না এই বয়সে এত পড়া করছিস, ভালো ভালো পাশ করছিস? এখানে থাকলে হতো এসব? দেখেছিস তো এখানে তোদের বয়সী ছেলেদের কেউ এর মধ্যে পড়া ছেড়ে দিয়ে মাছ ধরছে আর তামাক খাচ্ছে, কেউ বা একটা ক্লাস 3-4 বছর ঘষাচ্ছে। না সভ্যতা না ভব্যতা। বামুন ঘরের ছেলেটা আবার চাষার ঘরের ছেলেটার তফাৎ বোঝবার উপায় নেই। সাধন ঠাকুমার মুখের বচন কেড়ে বলে, তা এত এত দিন এত এত যুগ ধরে লোকে তার দেশ গায়ে থেকেছে, তারা কি আর মানুষ নয়? মায়ের বাবাও তো পাড়াগাঁয়ের ছেলে। তোদের দাদা মশাইয়ের কথা বলছিস, তার কথা বাদ দে, তিনি হলেন হাজারে একটা।
তবে তিনি কি আর তোর এই ঠাকুরদার মতন বদ্ধ জলা? তিনি হলেন নদীর মতন, শুধু পাড়াগাঁয়ে কেন, শহরে বাজারে তার অনেক দিন পর্যন্ত কেটেছে। তা হ্যাঁ রে, মামার বাড়ি যাস টাস না? না তো, যাস না? আমি বলি এখন তোর মা স্বাধীন হয়েছে হয়তো। হঠাৎ সরল ফট করে বলে বসে, মা একলা একলা কি স্বাধীন হলো? আমাদের দেশের কেউই তো স্বাধীন নয়, ভারতবর্ষটাই তো পরাধীন। শুধু কথাটা চট করে অনুধাবন করতে পারে না, বলে, ভারতবর্ষটা কি বললি? পরাধীন, পরাধীন। গোড়া সাহেবরা রাজা নয়। শুধু সবিস্ময়ে প্রশ্ন করে, ও মা শোনো কথা, ওদের রাজ্য ওরা রাজা হবে না? বাহ, ওদের রাজ্য কি করে হবে? ওরা কি আমাদের এদেশের লোক? তা ওরা তো রাজার জাত। তাছাড়া ওরা সমুদ্রের ওপার থেকে এসে তোদের কত ভালো করছে। ভালো করছে না হাতি, অনেক লোকসানি করছে বরং। আমার মা বলেন যে যার নিজের দেশের মালিক হবে, এই নিয়ম। যারা পরের দেশে এসে লাভ করে, সেখানে শেকড় গেড়ে বসছে তাদের। শুধু অবাক হয়ে বলে, এইসব কথা বলে তোদের মা? তাহলে তো দেখছি মামি যা বলে মিথ্যে নয়, মাথারই দোষ। কিন্তু ওসব কথা বলতে নেই রে খোকা, সাহেবরাই তোদের বাপের অন্নদাতা। অন্নদাতা কথাটার সম্মুখ শর্ত বুঝতে না পেরেই বোধ করি সরল উত্তর দেয় অন্য পথে। মা তো সাহেবদের নিন্দে করে না, শুধু বলেন সব ছেলেরই মনে এই চিন্তা নিয়ে মানুষ হওয়া দরকার, পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তা দেশটাই যাদের পরাধীন, তারা আর মাথা উঁচু করবে কি করে? শুধু হতাশ নিঃশ্বাস ফেলে বলে, কি জানি বাবা, ওসব কথার মর্ম বুঝি না। তোর মায়ের চিরদিনই চোটপাট কথা, উদ্ভুটে বিদঘুটে চিন্তা। এত দেশ থাকতে কিনা সাহেব বাঙালি নিয়ে মাথা ঘামানো, কে রাজা কে প্রজা তার ভাবনা। জন্ম পরাধীনতায় কাটলো, স্বাধীন কাকে বলে তাই জানলাম না, তার মর্ম বুঝবো কি ভাই? মানুষ পরাধীন হয় তাই জানি, দেশের আবার স্বাধীন পরাধীন। যাকে মরুক গে ওসব কথা। তোর মা নাকি গুরুমশাইয়ের গিরি করতে চায় রে। সাধন সরল দুই ভাই একবার মুখ চাওয়াচাওয়ি করে, তারপর সরলি সহসা সবেগে বলে ওঠে, তা বলো না দাদা, ভয়টা কি? মা তো বলেছেন লুকোচুরি মিথ্যে কথা, এরা বাড়া পাপ নেই। তবে বাবাকে বলতে মানা, বাবা পাছে মাকে যেতে নিষেধ করেন। নিষেধ করলে তো মুশকিল, অথচ মাস্টার মশাই বলেছেন। শুধু চোখ কুচকে বলে, মাস্টার মশাইকে? বা, মাস্টার মশাই জানো না, ভবতোষ বাবু বাবাকে যিনি। বুঝেছি বুঝেছি, তা সে না ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে? সাধন ভয়ে ভয়ে মাথা কাত করে, তার সঙ্গে বউ কথা কয়? সাধন ততোধিক নম্রতায় আর একবার মাথা কাত করে, ব্রহ্মজ্ঞানী হয়ে যাবার পরও তোদের বাড়িতে আসে সে? না, বাড়িতে আসে না। সরল গম্ভীরভাবে বলে, বাবা তো তার মান রাখেনি, বাড়িতে ঢুকতে বারণ করেছে। তাই মা বলেন বেশ, আমিই তার বাড়িতে যাব। মাস্টার মশাই কত উপকারী। শুধু গালে হাত দিয়ে বলে, তোদের কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি তরু। ইচ্ছে হচ্ছে গিয়ে দেখে আসি তোদের মার দুখানা হাত পা বেরিয়েছে কিনা। যা ত্রিভুবনে কেউ শোনেনি সেই সব ঘটনা ঘটাচ্ছে সে। কিন্তু এও বলি, এককালে মাস্টার উপকার করেছে বলে এখন জাত ধর্ম নষ্ট করার পরও কি দরকার তার কাছে যাবার? যে কথা মনে আনাও পাপ। হঠাৎ তেমনই একটা সন্দেহ দংশন করে ওঠে সদুকে, তাই এই প্রশ্ন। কিন্তু সাধন ততক্ষণে সদুত্তর দিয়েছে, পাঠশালা তো মাস্টার মশাই বানিয়েছে, বুড়ো বুড়ো গিন্নিরা অ আ ক খ শিখতে আসছে। মাস্টার মশাই বলে, দিনভর গাল গল্প করে, তাস খেলে আর কোঁদল করে, নয়তোবা ঘুমিয়ে নষ্ট করার চাইতে কত ভালো কাজ লেখাপড়া শেখা। তাই সর্বমঙ্গলা তলায় দুপুর বেলা ওই পাঠশালা খুলে দিয়েছে, তোমাদের মতো বড়রাও পড়তে আসে। শুধু একটা নিঃশ্বাস ফেলে বলে, এ জন্মে যদি কখনো মরি, তবে আবার তোদের ওই কলকাতায় জন্মাবো, আর তোর মায়ের স্কুলে পড়বো। তা এখনই তো পড়তে পারো। পারবো? সেই একেবারে যখন চিতায় শোবো। নেই, ভাত কটাতে পাতেই পড়ে আছে, খাচ্ছি। বাবা রাত দিন যা খাচ্ছি আর পেটে ধরছে না। তবে থাক, জোর করে খাস নে। সাধন সদূর সেই হঠাৎ স্থির হয়ে যাওয়া মুখটার দিকে এতক্ষণ তাকিয়ে থেকে আসতে বলে, পিসি তুমি চলো না আমাদের সঙ্গে। আমি? সদু হঠাৎ চড়ে উঠে বলে, আমি কলকাতায় যাই আর এই বুড়ো বুড়ি দুটো না খেয়ে মরুক। আহা, চিরকাল কি দু একদিনের জন্য বেড়াতে?
থাক বাবা, তুই যেতে বললি এই ঢের। বেড়াতে আর এ জন্মে কোথায় যাচ্ছি না। যাব তো চিরকালের মতো সেই যমরাজের বাড়িতে। তবে বড় হয়েছিস তুই, চুপি চুপি একটা যদি কাজ করতে পারিস, কাউকে কিছু বল না পারবি না। যে বলবে সে আমার মরা মুখ দেখবে। আহা, কি কাজ তাই বলো না। বলছি, তোদের ওই বাগবাজারেই, তাই বলছি, ওখানে একটা বাসার ঠিকানায় একখানা চিঠি দেব, পৌঁছে দিতে পারবি? সাধন মহৎ সাহেব বলে, কেন পারবো না, কত নম্বর বলো? লেখা আছে দেব, কিন্তু শোন, কেউ যেন না জানতে পারে। জানতে না পারে? কেন বলো তো বেশি? পরে বলবো।